বেজিং এক্সপ্রেস। চ্যানেল 24 ও চায়না মিডিয়া গ্রুপের যৌথ আয়োজনে থাকছে চীন ও বাংলাদেশের নানা খবর। এই বিশ্বে দুর্দান্ত গতিতে এগিয়ে চলা দেশ চীন। প্রযুক্তি ও সংস্কৃতিতে ক্রমাগত বিশ্ব দরবারে ছাপ ফেলছে দেশটি। দেখছে অভিন্ন এক ভবিষ্যতের স্বপ্ন। বাংলাদেশের সাথে চীনের বন্ধুত্বের পথ চলা 5 দশকের। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের নানা খাতে এগিয়ে চলার গল্প বলবো আমরা, তুলে ধরব সংস্কৃতির নানা দিক। দর্শক, স্বাগত জানাচ্ছি আমি রওজায়ে জাবিদ ঐশী। বাংলাদেশ ও চীনের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বন্ধুত্বপূর্ণ। বাণিজ্য, অবকাঠামো ও শিক্ষার পাশাপাশি এবার দুই দেশ চিকিৎসা ও স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে নতুন দিগন্তে পা রাখছে। সম্প্রতি দুই দেশের কয়েকটি মেডিকেল কলেজ ও হাসপাতালের মধ্যে সহযোগিতা চুক্তি স্বাক্ষর হয়েছে। এরই ধারাবাহিকতায় চিকিৎসা ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত করা হয়েছে। বিশ্বের অন্যতম চিকিৎসা প্রযুক্তি ও সেবার জন্য এখন আর শুধু পশ্চিমা দেশগুলোর দিকেই তাকিয়ে থাকতে হয় না। এশিয়ার অন্যতম পরাশক্তি চীন এখন বিশ্ব স্বাস্থ্য খাতে নিজেদের একটি নির্ভরযোগ্য নাম হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বিশেষ করে ক্যান্সার, অঙ্গ প্রতিস্থাপন, কার্ডিয়াক সার্জারি এবং রোবোটিক সার্জারির মতো আধুনিক চিকিৎসায় চীনের অগ্রগতি চোখে পড়ার মতো। চলতি বছরের এপ্রিলে ঢাকায় আনুষ্ঠানিকভাবে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সাথে ইউন্নান ক্যান্সার হাসপাতালের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, ফুয়াই ইউন্নান হাসপাতালের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিওভাস্কুলার ডিজিজেস, ইউন্নান ফার্স্ট পিপলস হাসপাতালের সঙ্গে ঢাকা মেডিকেল কলেজ ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌথ সহযোগিতামূলক চুক্তি স্বাক্ষরিত হয়। আমাদের ছাত্র এবং এই চিকিৎসা শিক্ষায় যে শিক্ষকরা কাজ করেন, ফ্যাকাল্টির এক্সচেঞ্জ, তার মানে হচ্ছে আমাদের ছাত্ররা সেখানে কিছু সময়ের জন্য ট্রেনিংয়ে যাবে, ওদের ছাত্ররা আমাদের এখানে আসবে, আমাদের শিক্ষকরা ওদের ওইখানে যাবে এবং আমাদের শিক্ষকরাও আমাদের এখানে আসতে পারবে। আরও ছিল যে একাডেমিক এবং রিসার্চ অ্যাক্টিভিটিতে তাদের সাথে আমাদের কোলাবোরেশন। এটা একাডেমিক অ্যাক্টিভিটিজ, রিসার্চ অ্যাক্টিভিটিজের মধ্যে উল্লেখযোগ্য একটা সংস্থা হচ্ছে সাউথ অ্যান্ড সাউথ ইস্ট এশিয়ান মেডিকেল এডুকেশন অ্যান্ড সার্ভিস অ্যালায়েন্সেস। চিকিৎসা শিক্ষা দানের পদ্ধতি, চিকিৎসা শিক্ষার প্রশিক্ষণ পদ্ধতি এবং এক্সাম সিস্টেম অথবা ইভ্যালুয়েশন সিস্টেম এই বিষয়ে চুক্তি হয়েছে। টপিক্যাল ডিজিজ নিয়ে গবেষণা, এগুলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে তাদের সাথে এবং চিকিৎসার ক্ষেত্রে তাদের সাথে সহযোগিতার চুক্তি হয়েছে। আর প্র্যাকটিক্যালি আমরা পেয়েছি সেটা হচ্ছে রোবোটিক ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। চীনের ইউন্নান প্রদেশের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয় দক্ষিণ পূর্ব এশিয়ায় স্বীকৃত একটি চিকিৎসা প্রতিষ্ঠান। তাদের অগ্রগামী প্রযুক্তি, গবেষণাধর্মী শিক্ষা ব্যবস্থা এবং আন্তর্জাতিক রোগী সেবার জন্য রয়েছে বিশেষ খ্যাতি। চুক্তির পর চীনে চিকিৎসা নিতে আগ্রহী রোগীদের জন্য সার্বিক সহযোগিতায় কাজ করছে ঢাকাস্থ চীনা দূতাবাস। এছাড়াও কাজ করছে কিছু স্বীকৃত ও বিশ্বস্ত এজেন্সি। এসব এজেন্সি এখন ঢাকা থেকে সরাসরি চীনের হাসপাতালগুলোতে রোগী পাঠানোর প্রক্রিয়া পরিচালনা করছে। এরই মধ্যে বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টারের সহযোগিতায় বাংলাদেশের রোগীরা কুনমিং যাওয়া শুরু করেছেন। আপনার হসপিটাল থেকে একটা কস্ট অফ এস্টিমেশন দিবে। যদি পেশেন্ট মনে করে এটা তার জন্য অ্যাফোর্ডেবল, দেন হসপিটাল ইনভাইটেশন লেটার ইস্যু করে। তো ওই ইনভাইটেশন লেটার সাথে আরও কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস আছে, যেমন ব্যাংক স্টেটমেন্ট, রিলেশনশিপ সার্টিফিকেট এবং তার পাসপোর্ট ফটো সহ সে চাইলে ভিসা সেন্টারে অ্যাপ্লাই করতে পারে অথবা আমাদের বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ার সেন্টার অ্যাপ্লাই করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট অথবা রিলেশনশিপ সার্টিফিকেট না থাকলেও আমরা অ্যাসিস্ট করতে পারি ভিসার। বাংলাদেশের মেডিকেল শিক্ষার্থী ও রোগীদের জন্য যৌথ চুক্তিগুলো আশার আলো দেখাচ্ছে। একই সাথে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও দৃঢ় করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটে চীনা ভাষার শিক্ষক হিসেবে আছেন লুসি। তিনি একজন শিক্ষক, কিন্তু তার গল্পটা শুধু ভাষা শেখানো নয়, এই গল্প সংস্কৃতি ছোঁয়ার, গান দিয়ে ভাষা অনুভব করার। নিজের দেশ থেকে হাজার মাইল দূরে থেকেও বাংলার প্রতি ভালোবাসায় তিনি হয়ে উঠেছেন আমাদেরই একজন। ভাষা আর সংস্কৃতির এই বিনিময়ে তৈরি হয়েছে এক ব্যতিক্রমী বন্ধন।
লুসির গল্পটা কেমন চলুন দেখে নেই। Bangladesh is a very young country. আমি মনে করি বাংলাদেশ একটি নবীন দেশ, কেবল ইতিহাসের দিক থেকে নয়, জনসংখ্যার দিক থেকেও। কারণ বাংলাদেশে আমাদের অনেক তরুণ আছে এবং আমি মনে করি এটি দেশটিকে সম্ভাবনায় পূর্ণ করে তোলে। আর বাংলাদেশিরা আমার মনে হয় খুবই উষ্ণ হৃদয়ের। আমার মনে আছে একবার আমরা এক বন্ধুর বাড়িতে যাচ্ছিলাম এবং আমরা পথ খুঁজে পাচ্ছিলাম না। পথচারীদের কাছ থেকে রাস্তা সম্পর্কে জিজ্ঞেস করলাম, তারপর অনেক লোক এসে আমাদের সাহায্য করেন। এতে আমার খুব ভালো লাগছিল। আমি ফুচকা সবচেয়ে বেশি পছন্দ করি, বিরিয়ানি, দুধ চাও পছন্দ করি, আবার গরুর মাংস, খাসির মাংস পছন্দ করি, বিশেষ করে আলু। Bangladeshi people, you're very creative. And we have a long history about the culture. আমি মনে করি বাংলাদেশিরা খুব সৃজনশীল এবং সংস্কৃতি সম্পর্কে দীর্ঘ ইতিহাস রয়েছে, কবিতা, নৃত্য এবং গানে। আর চীনে আমরা কবিতা পছন্দ করি, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলামের। বাংলাদেশি শিক্ষার্থীদের পড়াতে পেরে আমি খুব গর্বিত। I study from them. ওহ, আপনি জানেন, আসলে মাঝে মাঝে আমি তাদের কাছ থেকে পড়াশোনা করি, কারণ আমি এরই মধ্যে বাংলা গান গেয়েছি, আপনি জানেন। কিন্তু এটা আমার জন্য সহজ ছিল না। শিক্ষার্থীদের মতোই আমাকেও নতুন ভাষা শিখতে হয়েছে। আর তাই যখন আমি বাংলা গান শিখছিলাম তখন তারা আমার শিক্ষক ছিলেন, আর যখন তারা চাইনিজ গান শিখছিলেন তখন আমি তাদের শিক্ষক ছিলাম। You know the chorus is the Chinese chorus. এটি বাংলাদেশের প্রথম চাইনিজ কোরাস, তাই এটি খুবই অর্থপূর্ণ। আলোচনার পর আমরা সিদ্ধান্ত নেই আমরা তো বাংলা গানও শিখতে পারি। কোরাসের লক্ষ্য হলো আমরা দুই দেশের মধ্যে সম্পর্ককে উন্নীত করতে চাই। আমার মনে হয় এর মাধ্যমে আমরা বাঙালি সংস্কৃতির প্রতি আন্তরিকতা এবং শ্রদ্ধা প্রদর্শন করতে পারি। The relations between the two countries. ছোটবেলা থেকে খুব পছন্দ করি গান নাচ, আর যখন আমি শুনেছি যে এখানেও কোরাসের ব্যবস্থা করা হয়েছে তখন তো আমি অনেক আনন্দিত ছিলাম, বিশেষ করে জয়েন করার জন্য। নিজের দেশকেও রিপ্রেজেন্ট করছি, পাশাপাশি চীনাকেও রিপ্রেজেন্ট করছি, এটা খুবই আনন্দের বিষয়। বাংলাদেশি কালচার থেকে আলাদা একটা গান, মানে গানের কালচারে আমরা আসছি। সো এই জায়গাটায় আমাদের মনে হয় যে আর কি, যে তারা যে এফোর্টটা দিচ্ছে এই এফোর্টটা হচ্ছে আমরা গ্র্যাব করতে পারছি মোটামুটি। যে প্ল্যাটফর্মগুলো আমরা পাচ্ছি তার ফলে আমাদের ভেতরকার যে আত্মবিশ্বাস সেটা বাড়ছে। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি একটা বিরতি, সাথেই থাকুন। বাংলাদেশ চীন অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করতে ঢাকায় অনুষ্ঠিত হলো বাংলাদেশ চায়না কনফারেন্স অন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড। দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অংশ নেন এতে। চীনা বিনিয়োগকারীরা বাংলাদেশের বিভিন্ন খাতে, বিশেষ করে পাট, কৃষি, ম্যানুফ্যাকচারিং ও উচ্চ প্রযুক্তির শিল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেন সম্মেলনে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনথাও দ্বিপাক্ষিক সহযোগিতাকে নতুন মাত্রায় নিয়ে যাওয়ার উপর জোর দেন। বাংলাদেশের সঙ্গে বিশ্বের যে দেশগুলোর বাণিজ্য সম্পর্ক রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি চীনের সাথে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী 2023-24 অর্থবছরে চীনের সঙ্গে বাংলাদেশের মোট বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 2.246 ট্রিলিয়ন টাকা, যা চীনকে বাংলাদেশের সর্ববৃহৎ বাণিজ্য অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এই অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর এবং বিস্তৃত করতে ঢাকায় অনুষ্ঠিত হল বাংলাদেশ চায়না কনফারেন্স অন ইনভেস্টমেন্ট অ্যান্ড ট্রেড।
চীনের 100 কোম্পানির প্রায় 250 প্রতিনিধি নিয়ে গেল সপ্তাহে ঢাকার বিনিয়োগ ভবনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং চীনা বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনথাও। বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা আয়োজিত এই সম্মেলনে চীনা বাণিজ্যমন্ত্রী বলেন, যেসব চীনা কোম্পানি এই সম্মেলনে এসেছে তারা খুবই উৎসাহিত। আমরা আশা করি দুই দেশের উদ্যোক্তারা পারস্পরিক আস্থা জোরদার করবেন, সহযোগিতার সম্ভাবনা ও পরিপূরক সুবিধাগুলোকে কাজে লাগাবেন, পাশাপাশি শিল্প সহযোগিতা আরও গভীর করবেন। সম্মেলনে প্রধান উপদেষ্টা এদেশের সমৃদ্ধশীল জামদানি ও মসলিন শিল্পের সম্ভাবনার কথা উল্লেখ করেন। একই সঙ্গে চীনা বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে ম্যানুফ্যাকচারিং হাব তৈরির আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। এ বছর চীন বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী। এই সময়ে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্কের মাইলফলক ও অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে উঠেছে। এছাড়া এদেশের কৃষি, বস্ত্র, পোশাক, যন্ত্রপাতি ও সরঞ্জাম, নতুন শক্তি, বন্দর অবকাঠামো এবং উচ্চ প্রযুক্তির মতো একাধিক ক্ষেত্রে একসঙ্গে কাজ করার কথা জানান চীনের বাণিজ্যমন্ত্রী। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনা বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনথাও। চীনের গ্রামীণ পুনর্জাগরণে নতুন মাত্রা যোগ করেছে ইউনান প্রদেশের ফুল চাষ। ফুলের সুবাদে বদলে যাচ্ছে গ্রামের অর্থনীতি, কর্মসংস্থান হচ্ছে হাজারো মানুষের। প্রযুক্তি ও কঠিন পরিশ্রমের সম্মিলনে নেওয়া এই উদ্যোগে গ্রামে ফেরার সুযোগ পাচ্ছেন অসংখ্য তরুণ। চীনের ইউনান প্রদেশে ফুল চাষ এখন শুধু সৌন্দর্য নয়, একটি শিল্প। রাজধানী কুনমিংয়ের চিননিং জেলায় ফুলের ব্যবসা এখন তুঙ্গে। চীনে কাটা ফুলের 70% আসে ইউনান থেকে, যার বেশিরভাগই চিননিংয়ের। চিননিংয়ের প্রদর্শনী পার্কে রয়েছে 17টি আধুনিক গ্রিনহাউস, যেখানে বছরে 400 জনের বেশি মানুষ কাজ করেন। এর ফলে আশপাশের গ্রামের অর্ধেক বাসিন্দারই কর্মসংস্থান হয়েছে। গড় আয় বেড়ে দাঁড়িয়েছে প্রায় 40,000 ইউয়ানে। এখানে সকাল 9টা থেকে ফুল প্যাকিং শুরু হয়, দুপুরে বিরতি থাকে, আবার কাজ চলে যতক্ষণ না সব ফুল প্যাকিং শেষ হয়। কঠিন শীতল রুমে কাজ করেন তরুণ কর্মীরা। এখানে তাপমাত্রা 2 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখা হয়, যাতে ফুল সতেজ থাকে। চাষিরা চাইলে স্থানীয় ফুল চাষ সমবায় থেকে গ্রিনহাউস ভাড়া নিতে পারেন। বিক্রি, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তা পরিচালনা করে সমবায়। ফার্মে ব্যবহার হচ্ছে পরিশোধিত পানি, যেন জীবাণু না থাকে। এতে রোগবালাই কমে ও ফুল হয় আরও টেকসই। পুরনো পদ্ধতিতে প্রাকৃতিক পানি ব্যবহারে জীবাণু ঝুঁকি থাকে, কিন্তু ফিল্টারকৃত পানি ফুলকে সুস্থ রাখে, বিক্রির যোগ্য করে। একটি 600 বর্গমিটার গ্রিনহাউস থেকে বছরে 50,000 থেকে 80,000 ইউয়ান আয় সম্ভব। বর্তমানে চিননিংয়ে প্রায় 9.3 বর্গ কিলোমিটার এলাকায় বিস্তৃত ফুলের খামার, যা 1,300টি ফুটবল মাঠের সমান। এই খাতে কাজ করছেন প্রায় 52,000 মানুষ। তাদের বেশিরভাগই তরুণ। ফুলের সুবাস বদলে দিচ্ছে ইউনানের গ্রামের গল্প। প্রযুক্তি ও তরুণদের অংশগ্রহণে গড়ে উঠছে নতুন এক গ্রামীণ অর্থনীতি। ঢাকা বেজিং এক্সপ্রেসে নিচ্ছি আরও একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম ঢাকা বেজিং এক্সপ্রেসে। চীনের সিচুয়ান প্রদেশের ছেংতু শহরে চলছে দেশটির শতবর্ষী ঐতিহ্য চা উৎসব, যাতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে একটি রোবট। উৎসবটিতে অতিথিদের নিজে চা বানিয়ে পরিবেশন করছে এই রোবট, যা এই আয়োজনে যোগ করেছে নতুন মাত্রা।
চীনের ছেংতু শহরে ঐতিহ্য ও প্রযুক্তির এক মেলবন্ধন। এখানে চায়ের কাপে ভেসে বেড়াচ্ছে বৈজ্ঞানিক জয়যাত্রার স্বাদ। সিচুয়ান প্রদেশের এই শহরে চলমান আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসবে এক অনন্য চিত্র চোখে পড়ে, যেখানে ঐতিহ্য ও প্রযুক্তির যুগলবন্দি সবার নজর কেড়ে নিয়েছে। আর সে চিত্রের কেন্দ্রবিন্দুতে রয়েছে রোবট চা শিল্পী। চেংতুর মানুষের কাছে চা শুধু একটি পানীয় নয়, বরং এটি তাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। শতবর্ষ পুরনো লম্বা নলযুক্ত কেটলি দিয়ে চা ঢালার ঐতিহ্য এখানে আজও অত্যন্ত জনপ্রিয়। সেজন্য চা পরিবেশন পদ্ধতিও অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা শহরবাসী গর্বের সাথে পালন করে আসছে। আমরা সাধারণত সবুজ বা ফুলের চা খাই, যা তরতাজা কুড়ি দিয়ে তৈরি হয়। কেটলির লম্বা নল পানি ঢালতে ঢালতেই তা ঠান্ডা হয়ে যায় প্রায় 80 ডিগ্রিতে, যা এই চায়ের জন্য আদর্শ। এতদিন যেই চা পরিবেশন ছিল হাতে তৈরি, এখন সেটি সম্ভব হচ্ছে রোবটের মাধ্যমে। উৎসবের এক কোণে দাঁড়িয়ে থাকা চা রোবট নিখুঁতভাবে চা তৈরি করছে। ফুটন্ত পানি, চা পাতা ঢালার সব কাজই সঠিকভাবে করছে রোবটটি। This robot learned tea making techniques from the 17th. এই রোবট চা বানাতে শিখেছে 17তম প্রজন্মের চা শিল্পীর কাছ থেকে। তরুণদের কাছে এই মিশ্রণ খুব জনপ্রিয় হয়ে উঠেছে। Differences in pour speed. তবে এখানেই শেষ নয়। রোবট চায়ের পাশাপাশি এই স্মার্ট চা বাড়িতে রয়েছে রোবট স্বাগতদাতা, 3D হলোগ্রাম, এমনকি আবেগ প্রকাশ করতে সক্ষম রোবট পান্ডা। এসব প্রযুক্তি একে অপরকে সমর্থন দিয়ে চা পরিবেশন করে তুলছে আরো স্মার্ট ও আধুনিক। ঢাকা বেজিং এক্সপ্রেস আজ এ পর্যন্তই। চীন ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং নানা ঘটনা প্রবাহ নিয়ে আবার দেখা হবে পরবর্তী পর্বে, একই দিনে একই সময়ে, চ্যানেল 24-এ।